ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো বসলাম আপনাদের সাথে কিছু ভিডিও নিয়ে, ভিডিও ক্লিপ। দেখেন আমার বিড়ালটা আমার সাথে কেমনে থাকে, ঠিক এইভাবে দেখেন, আমি ধরিও না, সে এখানে উঠে এভাবে থাকবেন, তারে ঘুম পাড়াই দিই। এরকম বাড়ি দিলে সে ঘুমাই পড়বে না। আবার সারাদিন ঘুমাইছে, কি আর ঘুমাই, সারাদিন আমার সাথে শুয়ে থাকে। আমি যদি এই খাট থেকে ওই খাটে যাই, ও ওই খাটে ওই রুমে ওই খাটে যাবে। আমি যদি এই খাটে থাকি, ও এই খাটে থাকবে, সারাদিন আমার সাথে সাথে থাকবে এরকম। এই দেখছেন, দেখেন কেমন করতেছে, আর কাজই হয়েছে এগুলো। তো আপনারা সবাই কেমন আছেন? তো বেশ অনেক দিন ভিডিও দিতে পারি না, আসলে আমার মানে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তাই তো আমি ভিডিও বানাতে পারছি না, আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারতেছি না। তো এই তো তার দেখেন সে কীভাবে এই যে আপনাদের মাঝে মানে ঘুমাবে, চাটবে। তো আমার পিল্লু আমার পিল্লু আমার পিল্লু সারাদিন এরকম করবে, মানে তার আহ্লাদের আর শেষ নাই। আমি যদি বলি আমার দিকে তাকাও, আমার ছেলেরা বলে যে বেইমান, আমরা খাওয়াইলে আমার মার কাছে থাকে বেশি। আসলে সারাদিনে অগ দেখে কম, দেখে আমারে বেশি। ঘরের মধ্যে আসলেই আমাকে দেখে, এই জন্যই ও এরকম। তো মানে তো এই দেখেন আবার এই কেঁদে, মানে এই যে আবার এই কেঁদে, এই ঢুকে ঢুকে নখ ঢুকেস না আমার গায়ে, মানে এই ক্যাত থেকে ওই ক্যাত, ওই ক্যাত থেকে এই ক্যাত। আপনারাই দেখবেন যে ও কি করে, আর কাজই হয়েছে এগুলো। ও নামবে না, এখন এখানে বসে থাকবে, আর কাজ দেখেন। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? আসলে আমার বাচ্চারা সব বড় হয়ে যাইতেছে। তো ও ও আমার এই কাত থেকে ওই কাত, ওই কাত থেকে এই কাত, এই করে এরকম করবে, আর কাজ এটা করবে ওটা। তো আসলে জাজিরার প্রান্তে যে নদী ভাঙনটা, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। জাজিরার প্রান্তে যে কি পরিমাণ নদী ভাঙতেছে, কত মানুষের বিল্ডিং ঘর সব কিছু চলে যাইতেছে। তো আমি মানে একটা ইউটিউবার ভাইয়া, তো ওনার কথাই বিশেষ করে বলবো। ওনার ঘরটা একদম নদীর পাশে ছিল, বিল্ডিং। তো ওনার বিল্ডিংটা আমার খুব ভালো লাগতো। উনি যখন ভিডিও দিতেন, আমি বিল্ডিংটা তাকাই তাকাই দেখতাম, কারণ ওনার সামনে যে বসার জায়গাটা, ওটা আমার খুব ভালো লাগতো। তো ওনার দেখলাম মাল জিনিস সব সরাই নিয়ে যাচ্ছে, কারণ নেবে না, কী করবে, রাত্রেবেলা যে কোনো টাইমেই নদীর গহ্বরে চলে যেতে পারে, কারণ অনেক রিস্ক। নদীর কিনারায় বাস করা মানে আপনার মনটা হয়তো বা জুড়িয়ে যাবে, যখন ভাঙবে না তখন হয়তো বা আপনার মতো শান্তি আর কেউ নেই। যখন ভাঙবে, রাক্ষসী নদী যখন সব কিছু নিয়ে যাবে, তখন মানে এই ঢেউ, এই স্রোত তো মানুষের জায়গা নেয় না, মানুষের হৃদয় ভেঙে নিয়ে যায়, কত মানুষের আশ্রয় স্থানটুকু নিয়ে যায়, রাতের ঘুমটুকু নিয়ে যায়, রাতের শোবার জায়গাটুকু নিয়ে যায়। আসলে মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। যাদের হয়তো বা আরও জমি আছে, তারা হয়তো বা সেখানে গিয়ে ঘর তুলবে, কিন্তু অনেকের হয়তো বা ওই ঘরের জায়গাটুকুই ছিল, সেইটুকু নদীতে নিয়ে গেছে, আবার ঘরটা সহকারে। তাহলে মানুষ কীভাবে বাস করবে? মানে চোরে ডাকাতে নিলে অন্তত ঘরের তো কিছু হয় না, ঘর তো থাকে, তাই না? তো এখান তো ঘরও থাকে না, টিন, মানে সব কিছু হায়রে কীভাবে ভেঙে পড়তেছে। ওই ইউটিউবার ভাইয়াটা উনি শেয়ার করতেছে, মানে আমার এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে, এত কান্না পাইতেছে, মানে বলার বাইরে। মানে ওখান থেকে আমার কাছে ভিউটা খুব সুন্দর লাগতো, কারণ ওখান থেকে না পদ্মা সেতুটা দেখা যেত। তো আমি মনে মনে ভাবতাম এই জায়গাটা কোন জায়গা, কারণ এখানে মিমাপুর বাড়ি, মিমাপুর বাবার বাড়ি। মানে ওখানে মিমাপু মানেই তো, মানে তৃষা আপু মানেই তো এই বাপ্পি ভাই মানেই তো, মনে করেন তাদের দুই সম্বন্ধী, দুই দুই সম্বন্ধী বউ, মানে তাদের পুরো ফ্যামিলিটাই তো। আবার এদিকে হয়েছে যে এই বাবু ভাইয়ের বোন, বাবু ভাইয়ের বোন শারমিন আপু, মনে করেন
বিল্লাল ভাইয়া, এরা সবাই, বিল্লাল ভাইয়ারা তো নতুন করে জায়গা কিনছে ওখানে, তো তারাও এক মহাবিপদে পড়ছে। আল্লাহ তাআলা তাদের হয়তো বা বেশ দূরে আছে, হয়তো বা এবছর যদি আবার কখনো ইটা বসায় তাহলে হয়তো বা কখনো যদি অবদাটা দেয় তাহলে হয়তো বা তারা সেফ হয়ে যাবে এক সময়। কিন্তু এখনের ভাঙন যারা যাচ্ছে তারা তো মনে করেন যে কিছু বলার নাই, আসলে কি বলবো, ভাষা হারাই ফেলি। যে মানুষের সবটুকু, মানুষের কান্না, এর কান্না আমার মানে ওদের কান্না দেখে আমিও কাচ্ছি। মানে বাংলাদেশটা এই সিজন আসলে মানুষের যে কত কান্না দেখতে হয়, কত বন্যায় যে কত মানুষ ভেসে যায়, মানে এই যে কান্না যে কবে কমবে বলার বাইরে, বলতে পারবো না, আমি বলতে পারবো না। তো একদিকে খুশির সংবাদ আসে যে মিমাপুর বাচ্চা হয়েছে, তো মানে সবাই অনেক আনন্দে আছে। তো সবাই, আমি মনে করি কি মিমাপুরকে আমি মিমাপু, বাবু ভাইয়া, তারপর শারমিন আপু, বিল্লাল ভাইয়া, মানে তৃষা আপু, বাপ্পি ভাইয়া, এদের সবার ব্লগ আমি দেখি, এদের ভালোও লাগে। কিন্তু মাঝে মাঝে একটু মানে ফ্যামিলি থাকলে ঝগড়া হবেই, কিন্তু এই যে মাঝে মাঝে একটু মনে করেন কষ্ট পাই। যেমন মিমাপুর বাচ্চাটা হয়েছে তখন আকিকের সময় তারা ছিল না, মানে এটা খুব কষ্ট দিচ্ছে আমারে। কারণ হয়তো বাপুরও বলতে পারে যারা আমার ভিডিও ভালো লাগবে না দেখবেন না, কিন্তু আমরা এক হিসেবে কিন্তু ইউটিউবাররা, আমি সাধারণত আমি যদি কোনোদিন বড় কিছু হতে পারি তো আমি বলবো যে আমি যতটুকু হয়েছি ততটুকু আমার অডিয়েন্সের জন্য, সে খারাপ হোক সে ভালো হোক, মানে খারাপ কমেন্টস যে করছে সেও আমার অডিয়েন্স, খারাপ যে আমাকে খারাপ দেখছে সেও আমার অডিয়েন্স। তো খারাপ ভালো মন্দ যে আমাকে খারাপ বলবে বললে যে আমাকে একটা ভালো উপদেশ দেবে সে খারাপ, সেটা হতে পারে না। কারণ সে আপনার ভালো চায়, সে আপনার ভিডিও দেখে, সে আপনাকে ফলো করে, আপনার ভালোই চায়, আপনাকে লোক খারাপ বলুক এটা চায় না। মানে এই জন্য আমি মিমাপুকে বলবো, মিমাপু তুমি সবার সাথে মিশে যাও এবং সবার বাসায় বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসো। মানে এই শ্বশুরবাড়ি মানেই ঝগড়া ঝাঁটি এগুলো থাকবেই, কিন্তু তারপরেও মানাই নিতে হবে, মানে যেতে হবে। কারণ তুমি যতই অস্বীকার করো বাবু ভাই কিন্তু তোমার শাশুড়ির সন্তান, শারমিনাপুর ভাই, যত কিছু বলো যে শারমিনাপু কিন্তু তার ভাইয়ের ছেলে মেয়েদের অনেক ভালোবাসে। এটা এটা হয় কি, এটা ফুপুরদের সাথে একদম রক্তের ব্লাড কালেকশন থাকে, তো এটা আমি দেখছি। আমার ভাইয়ের বউর সাথে আমার মনে করেন একটা বিষয় নিয়ে মনোমালিন্য ছিল, আমি তার সাথে কোনো মানে দীর্ঘ মনে হয় 12 বছর না 13 বছর কথা বলিনি। অথচ আমি তার মেয়ে, মানে আমার ভাইয়ের মেয়েকে আমি এমনভাবে পাচ্ছি যে 4 বছরের সময় এই মেয়ে আমার সাথে ঢাকায় এসে বাবা মা ছেড়ে, একদম বাবা মা ছেড়ে দিয়ে 4 বছরের সময় ঢাকায় এসে আমার সাথে এই 20 দিন মতো রয়ে গেছে ঢাকায়। 20 দিন, 1 দিন আর 2 দিন মা ছাড়া 20 দিন, মায়ের কথা মনেও করে না, বাবার কথা মনে। তাহলে চিন্তা করেন, তার মায়ের সাথে আমি কথা বলিনি, অথচ এই বাচ্চাটাকে আমি কীভাবে পাচ্ছি। ভাইয়ের ছেলে মেয়ে মানেই হচ্ছে রক্ত, ওর সাথে কারো তুলনা হবে না। ওরা এক জায়গায় কষ্ট পাইলে দেখবেন পুকুরা কষ্ট পাইয়ে যায়। মানে ভাইয়ের ছেলে মেয়েদেরকেও বলে দেখো কিছু, দেখবেন কলজায় যে আঘাত লাগে। তো মনে করে না, ও বাচ্চাটাকে কখনো ফুপ্পি দাদি এদের আদর থেকে বঞ্চিত করবেন না, কারণ বড় হতে না এদের ভালোবাসা প্রয়োজন। এদের ভালোবাসা না কখনো কোনো টাকা দিয়ে পাওয়া যায় না। কারণ আমি দাদিকে পাইনি, তো আমার কোনো মানে আমার দাদিকে পাইনি, আমার কোনো মানে আপন ফুপ্পি ছিল না, যার জন্য আমি এগুলো খুব ফিল করি, খুব ফিল করি যে আমার ছেলেরা দাদির কাছে যাক ভালোবাসা পাক। মানে আমার সাথে মন কালাকালি হইলেও আমি কখনোই আমার ছেলেদের আটকাই না, ওটার দাদি। আর আমি সবচেয়ে মনে করি এটা যে আমার স্বামীর সমস্ত সুখ কিন্তু আমিই ভোগ করতেছি। আমার শাশুড়িও কতটুকু ভোগ করতেছে, কতটুকু, এতটুকু আমার সন্তান মানেই তো আমি, আমার সন্তান নিয়েই তো তার ছেলের পুরোটা টাকা খরচ করি আমি। তো তাহলে সেই সুখটা কে দিয়েছে আমারে? আমার হাজব্যান্ডের মায়ের অবদানে আমি যখন বাচ্চার মা, এখন কিন্তু আমি আমার ভালো মন্দ সব কিছু বুঝি। মানে আমার আমার সন্তান মানুষ করতে আমার কত টাকা যাইতেছে, কত কষ্ট যাইতেছে, কত শ্রম যাইতেছে, কত ভালোবাসা যাইতেছে।
এই বাচ্চার ছেলের বউরা যদি আমার খারাপ ভাবে বা খারাপ বোঝে, তখন আমি কতটা কষ্ট পাবো, সেটা তো আমার শাশুড়িও পাবে। আমি এটা চিন্তা করি। মুরব্বিরা একটু বলতে পারে, কারণ মুরব্বি, এটা আমরা ধরবো না, এটা আমরা না ধরে সংসারটাকে সুখে রাখি। এটা আমি বেল্লাল ভাই বউকে বলবো। বেল্লাল ভাই বউয়ের কিছু কিছু আচরণ আমার ভালো লাগে না। মানে বেলাল ভাই মাঝে মাঝে তার বউ মনে করেন মানে কিছু কিছু বিষয় একটু করে, এটা আমার ভালো লাগে না। কিন্তু মনে করেন হবেই, এক জায়গায় থাকলে শ্বশুরবাড়ির মানুষের সাথে একটু মিশতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক, এটা সত্য, এটা স্বাভাবিক। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের মিলে থাকতে হবে। তো মিমাপু, তোমার কাছে আমার রিকোয়েস্ট, আর তিশাপু, তোমার কাছে আমার রিকোয়েস্ট। তিশাপু, তুমি তো সব কিছু মিশাই, তো এইবার শারমিনাপুকে আর মিমাপুকে কেন মিলিয়ে দিলে না? বাপ্পি ভাই, আপনি কেন মিলিয়ে দিলেন না? আমার এটা আপনাদের, কারণ বাপ্পি ভাই আপনাদের আমি খুব পছন্দ করি। আমি আপনার বোনের যে মালয়েশিয়া যে আপু থাকে, ওনার ভিডিও দেখি আমি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।